আমরা সেই ফেসবুকে আমাদের ছবি এবং আমার ফ্যামিলির স্ট্যাটাসগুলো দিয়ে থাকি। সেটাও বড় কথা নয়, এই সিমের মাধ্যমে আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়। তাহলে আমরা প্রতিনিয়তই জানি যে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এই হ্যাকের মাধ্যমে। তাহলে এই হ্যাকারদের কারা সহযোগিতা করে এবং কেন বিভাগ করে, কিসের জন্য করে? এটা কি রাষ্ট্রের জন্য ক্ষতিকর নয়? তাহলে এভাবে প্রতিনিয়ত আমরা ভুক্তভোগী হচ্ছি, আমরা আমাদের অ্যাকাউন্ট হারাচ্ছি, আমরা আমাদের ব্যাংক ব্যালেন্স হারাচ্ছি এবং আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। সেই নিঃস্ব হওয়া আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের মুখ থেকেই আমরা শুনব তার সাথে কি ঘটনা ঘটেছে। এবার আমি শাহাবুদ্দিন ভাইকে আহ্বান করবো তার ভাইরা বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি বিষয়ে অবহিত করতে যাচ্ছি, একটু জোরে বলেন, এমন একটি বিষয়ে অবহিত করতে যাচ্ছি যে বিষয়ে আমাদের খুব কম মানুষেরই গভীরে ধারণা আছে। তার মধ্যে একটি হলো হ্যাকিং। আর এই হ্যাকিংয়ের সাথে যারা জড়িত তাদের মধ্যে সবচেয়ে পুরাতন বলতে পারেন বাংলাদেশে 2005-06 সাল থেকে এই পরিবারটা, চৌধুরী পরিবারের, বাংলাদেশের কুমিল্লা চৌদ্দগ্রামের চিউড়া থানার জিনিসপাড়া গ্রামের বিত্তবান, প্রভাবশালী ও বনেদি বংশধর চৌধুরী পরিবার, যারা এলাকায় অতি সজ্জন ও দানশীল হিসেবে পরিচিত। ঢাকার কলাবাগানের বশিরউদ্দিন রোডের মসজিদের গলিতে 9/3 নং গলিতে বাড়ির নিচতলায় বসবাসকারী এই চৌধুরী বংশেরই অযোগ্য কুলাঙ্গার সন্তান নোমান চৌধুরী 53 বয়স, যিনি তার যৌবন থেকেই নারী, মদ ও জুয়ায় আসক্ত বলে খ্যাত। পরিবারে আছেন তার ব্যভিচারী স্ত্রী ফাতেমা আক্তার মুক্তা এবং ইয়াবা ও বিকৃত যৌন সম্পর্কে আসক্ত দুই সন্তান, হ্যাকার ফাহিম চৌধুরী নাফি এবং হ্যাকার আমান চৌধুরী নাকিব। মা ফাতেমা আক্তার মুক্তা ভারতের পশ্চিমবঙ্গের আদি নিবাসী মজুমদার পরিবারের মেয়ে। 71 যুদ্ধের আগে এই মজুমদার পরিবারের একাংশ ভাগ্যান্বেষণে বাংলাদেশে চলে আসে এবং কুমিল্লার চিউড়া থানার পায়েরকোলা গ্রামে বসবাস শুরু করে। ঘটনা শুরু 2005-06 সালে বিভিন্ন জায়গায় মানুষকে ঠকিয়ে ব্ল্যাকমেইল করে বেশ কিছু টাকা একত্র করে কুলাঙ্গার নোমান চৌধুরী তার পরিবার সহ ভূতের গলির এলাকায় 76/77 নং কেয়ার স্বপ্নপুরী বিল্ডিং এর 2য় তলায় A2 ফ্ল্যাটে বসবাস শুরু করে। এখানে তাদের অপরাধের সঙ্গী হন একই বিল্ডিং এর 1ম তলায় E1 ফ্ল্যাটের গোপালগঞ্জ নিবাসী সৃজন, যার বিদেশে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট পাঠানোর ব্যবস্থা ছিল। সেই সূত্রে তার ফ্ল্যাটে রাত 8টার পর থেকে এ লেভেলের ইয়াং স্টুডেন্টরা, বিশেষ করে মেয়েরা আসতো, যারা পরবর্তী রাত 2-3টার সময় অসংলগ্ন অবস্থায় ফ্ল্যাট ত্যাগ করত। তাদের চলে যাওয়ার সময় ওই ফ্ল্যাটের দরজা খুললে ইয়াবা এবং গাঁজার ঘ্রাণ পাওয়া যায়। এ বিষয়ে তার বিপরীতে ফ্ল্যাটের বাসিন্দা সৃজনকে প্রশ্নবিদ্ধ করলে, এরূপ অনৈতিক কর্মকাণ্ড বন্ধের জন্য বারংবার চাপাচাপি করলে সৃজন একদিন বাধ্য হয়ে তার কাছে থাকা A1 ফ্ল্যাট বাসিন্দার কনজুগাল লাইফের প্রাইভেট মোমেন্টের রেকর্ডেড ভিডিও মোবাইলে তাকে দেখিয়ে তা ওই এলাকায় সহ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং পরবর্তীতে কিছুদিনের মধ্যেই নোমান চৌধুরী ও তার ছেলেদের সহযোগিতায় এলাকায় উঠতি বয়সের তরুণদের সাহায্য নিয়ে প্রায় 50-60 জন মিলে ওই ভিকটিমকে ও তার সহযোগীকে দুই তিনজন ছোট ভাইকে মারধর করে এলাকা ছাড়তে বাধ্য করে। এ সময় নোমান চৌধুরী তার ভারতীয় স্ত্রী মুক্তার স্বজনদের কাছ থেকে শেখা ব্ল্যাকমেইলিং এর নতুন কৌশল বাংলাদেশে তার ছেলেদের সাথে নিয়ে ওই এলাকায় বিভিন্ন বয়স ও পেশার আরো বেশ কিছু মানুষ একত্রে মিলে ভূতের গলির আশেপাশে গ্রিন রোড, কলাবাগান, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় নিজস্ব অর্থায়নে ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, ইন্টারনেট টেকনিশিয়ান ও ডিশ লাইন টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ শুরু করে। সাথে সাথে বিভিন্ন এলাকায় তারা প্রতিনিয়ত খালি ফ্ল্যাটের কেয়ারটেকারদের সাথে লাভজনক সম্পর্ক গড়ে তোলে। যেখানেই নতুন ভাড়াটি আসতো সেখানেই সকল হোম ইউটিলিটি সার্ভিসের জন্য তাদের ডাক করত। সার্ভিস দেওয়ার সুযোগে তারা বিভিন্ন ফ্ল্যাটের বেডরুম ও বাথরুমে সুবিধাজনক অলক্ষণীয় গোপন স্থানে একাধিক ব্যাটারি সিস্টেম হিডেন ক্যামেরা সেট করে আসতো। ব্যাটারি শেষ হলে বা ক্যামেরায় কোনো সমস্যা হলে সাথে সাথে ইন্টারনেটের লাইন অথবা ডিশের লাইনেও সমস্যা দেখা যেত, ফলে আবার তাদের ডাক পড়ে এবং ক্যামেরার সমস্যাও সলভ হয়ে যেত। এভাবে ভিকটিমদের কনজুগাল লাইফের প্রাইভেট মোমেন্টে বিভিন্ন অনলাইন মোমেন্টগুলো বিভিন্ন অনলাইনে প্রাইভেট চ্যানেলের মাধ্যমে দেশে, দেশের বাইরে, ভারত সহ অন্যান্য দেশে সরাসরি সম্প্রচার করা। আবার রেকর্ডেড ভিডিওর মাধ্যমে ভিকটিম ও তার পরিবারকে করা হয় ব্ল্যাকমেইল। এভাবে ব্ল্যাকমেইলের শিকার হয়ে
বহু ভিকটিম করেছে আত্মহত্যা, কেউ বা বেছে নিয়েছে নেশার পথ, অথবা কেউ বা হয়েছে রাস্তার পাগল, কেউ বা বাধ্য হয়েছে নিজের মেয়ে বা স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতেন তাদের বিকৃত যৌন সম্ভোগের দাসী হিসেবে। এই অবস্থায় আমি আপনাদেরকে এই হ্যাকারদের হ্যাকিং এ ব্যবহৃত বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ও ডিভাইস সম্পর্কে অবহিত করতেছি। 2020-21 সাল থেকে এখন পর্যন্ত তাদের হাতে RNN-16, যা বর্তমান বিশ্বের সর্বাধুনিক সার্ভিলেন্স ইসরায়েলি প্রযুক্তিটি এমন যে স্যাটেলাইটের মাধ্যমে ভিকটিমের অবস্থান গুগল ম্যাপের টপ ভিউ বা সাইড ভিউ যেমন হয় সেভাবেই প্রতি মুহূর্তে লাইভ ভার্চুয়াল ইমেজ দেখা যায় এবং যে কোনো দূরত্ব থেকে ভিকটিমের লোকেশন অ্যাকুরেটলি ট্র্যাক করা সম্ভব। 2016-17 সালে হ্যাকার পরিবার তাদের ভারতের পশ্চিমবঙ্গের স্বজনদের কাছ থেকে এক অস্বাভাবিক ক্ষমতাধর ইসরায়েল নিউরো ফ্রিকোয়েন্সি ম্যানিপুলেটিং ডিভাইস হাসিল করে, যার রিসিভারের মাধ্যমে নিকটস্থ যে কারো নিউরো রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভ করা যায় এবং পরবর্তীতে একই ফ্রিকোয়েন্সিতে অনেকের মধ্যে উপস্থিত ভিকটিমকে